বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 22 নভেম্বর, 7 অগ্রহায়ণ এবং ফার্সি 1 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সাধারণ মানের মোটা চালকে মেশিনে কেটে বা ছাঁটাই করে চিকন এবং উন্নত মানের চাল হিসেবে বেশি দামে বাজারে বিক্রি করার ফলে সৃষ্ট ক্ষতিকর প্রভাব নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক সংস্থাগুলো নিষ্ক্রিয় থাকলে আফগান শরণার্থীদের ঢল তেহরানের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয় বলে ইরানের ঘোষণা। বাংলাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে নাটোরের সংঘর্ষ, খালেদাকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই বলে মির্জা ফখরুলের দাবি। ভারতের পাঞ্জাব রাজ্যের একটি সেনা ক্যাম্পের গেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলা, হাই অ্যালার্ট জারি, সর্বত্র তল্লাশি চলছে। এবং আফগানিস্তানের সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলামী শরীয়ত পরিপন্থী অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আসন্ন শীতকালের আগে আফগানিস্তানের শরণার্থী পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন। শীতকালে আফগানিস্তানের কোন কোন স্থানে হিমাঙ্কের নিচের তাপমাত্রার কথা বিবেচনা করে দেশটির মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশের সবগুলো ত্রাণ সংস্থা আসন্ন শীতে আফগান নাগরিকদের পাশে থাকবে। ইরান থেকে এরই মধ্যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের জ্বালানি পাঠানো হয়েছে বলেও জানান খতিবজাদে। ইরান গত 4 দশকে 40 লাখেরও বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে জানিয়ে তিনি বলেন, যখন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছে তখন ইরানের একার পক্ষে এই দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব নয়। সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান ও রাশিয়ার মধ্যে যৌথ সহযোগিতার অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি তেহরানে রুশ প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার লেভরেন্থিয়েভের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ার বৈধ সরকারের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও রাশিয়া দেশটিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে যে সহযোগিতা করেছে তা ছিল পরিপূর্ণভাবে সফল একটি অভিজ্ঞতা। তিনি বলেন, যৌথ সহযোগিতার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন সিরিয়ার পুনর্গঠন ও দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে পারে ইরান ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসনে দেশটির সকল পক্ষের মধ্যে সংলাপ আয়োজনের বিকল্প নেই এবং এ কাজে আস্তানা শান্তি প্রক্রিয়া একটি উপযুক্ত মডেল হিসেবে কাজ করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আঞ্চলিক রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং এই অঞ্চলের কোন দেশের আন্তর্জাতিক সীমান্তে পরিবর্তন মেনে নেবে না। তিনি তেহরান সফররত আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভের সঙ্গে এক বৈঠকে
এই মন্তব্য করেন। বৈঠকে দুই মন্ত্রী ককেশাস অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপ করার পাশাপাশি নানা ক্ষেত্রে তেহরান ও বাকুর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে আমির আব্দুল্লাহিয়ান বলেন, এই অঞ্চলের দেশগুলোর আন্তর্জাতিক সীমান্তে কোনো পরিবর্তন আনা যাবে না। তিনি আজারবাইজানের সঙ্গে ইরানের ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেনের প্রতি ইঙ্গিত করে বলেন, আর্মেনিয়ার কাছ থেকে নাগর্নো কারাবাখে আজারবাইজানের দখলীকৃত ভূমি পুনরুদ্ধারের ফলে বাকুর সঙ্গে তেহরানের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনকালে আজ নাটোরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনকালে আজ খুলনা এবং নাটোরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে রাজধানীর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। ফখরুল বলেছেন, আমাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। এই আন্দোলনকে তীব্র করে সামনের দিকে আরও বেগবান করতে হবে। সোমবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বেলা 11টায় সমাবেশ শেষে মিছিল করে কেন্দ্রীয় ছাত্রদল মৎস্য ভবন হয়ে কাকরাইলের মোড়ের দিকে যেতে থাকলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছে ছাত্রদল। এর আগে প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী 24 তারিখ বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে সারা দেশের জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে। দলের নেতাকর্মীদের হটকারিতা না করার নির্দেশনা দিয়ে ফখরুল বলেন, অতীতে হটকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং তাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাবো। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। ভারতের অন্যতম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নির্লজ্জ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে লক্ষ্য করে বলেন, আপনি যে সময়ে মানুষের উপর অত্যাচার করছেন, বিরোধীদের উপর অত্যাচার করছেন, হেলমেট বাহিনী, বাইক বাহিনী পাঠিয়ে তাণ্ডব করছেন, এই সময়টুকু যদি উন্নয়নমূলক কর্মসূচিতে দিতেন তাহলে আজকে ত্রিপুরার এই অবনতি বা পরিণতি হতো না। ত্রিপুরায় আগামী 25 নভেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজ্যটিতে তৃণমূলের সভা সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিজেপি এবং তৃণমূলের মধ্যে তুমুল সংঘাত শুরু হয়েছে। যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে পুলিশ গতকাল গ্রেপ্তার করায় সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট জেলার সেনা ক্যাম্পের ত্রিবেণী গেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করেছে। ওই হামলায় জানমালের কোনো ক্ষতি না হলেও পাঠানকোটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বত্র তল্লাশি চলছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পাঞ্জাবের পাঠানকোট জেলায় সেনা ক্যাম্পে ত্রিবেণী গেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করেছে। ওই হামলায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাঠানকোটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বত্র তল্লাশি চলছে। একই সঙ্গে গোটা পাঞ্জাবের সতর্কতা জারি করা হয়েছে। অমৃতসর, জলন্ধর, ভাতিন্ডা, গুরুদাসপুর এবং অন্যান্য সমস্ত শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন চেক পয়েন্টে পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র লাম্বা বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাঠানকোটের সমস্ত চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণের পরে গ্রেনেডের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, এসএসপি সুরেন্দ্র লাম্বা
শান্তির থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলেন, রাতে ক্যাম্পের সামনে দিয়ে একটি মোটর বাইক চলে যায়। এতে থাকা লোকজন গেটের দিকে একটি গ্রেনেড নিক্ষেপ করে, যা বিস্ফোরিত হয়। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এলাকাটি অবিলম্বে সিল করে দেওয়া হয় এবং তল্লাশি চালানো হয়। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রান্ধোয়া আজ সোমবার বলেন, তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা পর্যালোচনা করতে আগামীকাল মঙ্গলবার অমৃতসর সীমান্ত অঞ্চল এবং জলন্ধর জোনের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক ডেকেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দেশটির সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলামী শরীয়ত পরিপন্থী অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করেছে। তালেবান সরকারের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয় টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে বলেছে, এসব চ্যানেল যেন নারী চরিত্র সম্বলিত কোনো নাটক বা সিরিয়াল সম্প্রচার না করে। ওই মন্ত্রণালয় বলেছে, টেলিভিশন চ্যানেলগুলো এমন কোন নাটক, সিনেমা বা সিরিয়াল সম্প্রচার করতে পারবে না যা ইসলামী শরীয়ত ও আফগান সমাজের মূল্যবোধের পরিপন্থী। তালেবান সরকার এমন সময় এসব নির্দেশ জারি করল যখন গত 2 দশকে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে বেশিরভাগ সময় তুর্কি ও ইন্ডিয়ান সিরিয়াল ও সিনেমা সম্প্রচার করা হচ্ছিল। তালেবানের এই নির্দেশের ফলে বেশিরভাগ তুর্কি ও ইন্ডিয়ান সিরিয়ালের সম্প্রচার বন্ধ রাখতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য অধিকৃত আল কুদস শহরে যে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছেন তাকে ক্রমবর্ধমান ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ বলে অভিহিত করেছে লেবাননের হিজবুল্লাহ। এক বিবৃতিতে এই সংগঠন রোববার সকালে পূর্ব জেরুজালেম আল কুদসে হামাস সদস্য শেখ ফাদি আবু শাখাইদামের বিরোচিত অভিযানের ভূয়সী প্রশংসা করেছে। ইহুদিবাদী সেনারা রোববার সকালে পূর্ব জেরুজালেম শহরের আল আকসা মসজিদের অন্যতম প্রবেশদ্বার চেইন গেটের কাছে 42 বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ফিলিস্তিনি ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করার পর তাকে হত্যা করে ইসরায়েলি পুলিশ। ওই প্রতিশোধমূলক হামলায় 2 ইসরায়েলি পুলিশ সহ 4 জন ইহুদিবাদী আহত হয়। ওই ঘটনার পরপরই হামাসের মুখপাত্র এই ঘটনার প্রশংসা করে একে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রাম বলে অভিহিত করেন। ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায়, এই অজুহাতে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করবে না মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার মস্কোয় এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কৃত্রিমভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এমন কেউ আমাদেরকে অস্বাভাবিক সামরিক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করছে, যারা এসেছে মহাসাগরের ওপার থেকে, আর সেই দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগকে তিনি অযৌক্তিক ও অশিষ্ট বলে বর্ণনা করেন। এই ধরনের উস্কানির পরিণতি মারাত্মক খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পেসকভ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান আজারবাইজানের উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বে সে দেশের একটি অর্থনৈতিক প্রতিনিধি দলকে দেওয়া সাক্ষাতে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে এই 2 দেশের সহযোগিতার বর্তমান অবস্থা সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভের নেতৃত্বে সেদেশের একটি অর্থনৈতিক প্রতিনিধি দলকে দেয়া সাক্ষাতে বাণিজ্য, পরিবহন, জ্বালানি, পর্যটন সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই সাক্ষাতে তিনি বলেছেন, তার দেশ আঞ্চলিক রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং এই অঞ্চলের কোন দেশের আন্তর্জাতিক সীমান্তে পরিবর্তন মেনে নেবে না তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রীও ইরানের তেলমন্ত্রীর পাশাপাশি সড়ক যোগাযোগ মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশ তেল, জ্বালানি ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও আজারবাইজানের কর্মকর্তাদের মধ্যে বারবার সফর বিনিময় ও ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক থেকে বোঝা যায় প্রতিবেশী এই দুই দেশ বেশ কিছু ক্ষেত্রে বিরাজমান মতপার্থক্য নিরসন এবং অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আন্তরিক। বাস্তবতা হচ্ছে, ইরান সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়ে আসছে। অন্যদিকে আজারবাইজানও ইরান সহ এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়ে আসছে। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভ বলেছেন, প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ইসলামী ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি তার দেশের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তারে ব্যাপক সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সম্পর্ক বর্তমানে যেমন ইতিবাচক রয়েছে, তেমনি ভবিষ্যতে সম্পর্ক আরো জোরদার হবে। পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও আজারবাইজানের মধ্যে অভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। তাই অভিন্ন ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী হওয়ার কারণে ইরান ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা দিন দিন বাড়ছে, যা কিনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় ভূমিকা রাখবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে সাধারণ মালের মোটা চালকে মেশিনে কেটে বা ছাঁটাই করে চিকন এবং উন্নত মানের চাল হিসেবে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছিল অনেক বছর ধরেই। এর ফলে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে হাইকোর্ট বেঞ্চ আজ একটি রুল সহ আদেশ দিয়েছেন। এই সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের প্রধান খাদ্য চাল, আর এই চাল নিয়ে অনেকদিন ধরেই চলছে জোচ্চুরি। সাধারণ মানের মোটা চালকে মেশিনে কেটে বা ছাঁটাই করে চিকন এবং উন্নত মানের চাল হিসাবে বেশি দামে বাজারে বিক্রি হচ্ছিল অনেক বছর ধরেই। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হবার পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। এ নিয়ে ইতোমধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে একটি তথ্য প্রতিবেদনও তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে রংপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সরকার গণমাধ্যমকে বলেছেন, এই চালটি করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা যে চালের উপরে যে এলুরন লেয়ার যেটা থাকে, সেই এলুরন লেয়ারের মধ্যে বিভিন্ন প্রকার খনিজ, মিনারেল যেটা, এবং ভিটামিন যেটা, এটা থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটাকে যখন পলিশ করা হয় তখন এই এলুরন লেয়ারটা বা উপরের লেয়ারটা নষ্ট হয়ে যায় বা চলে যায়, যার ফলে হয় কি যে তখন শুধু স্টার্চ যেটা সেটা থাকে, এবং এটা খাওয়ার দরুন দেখা যাচ্ছে যে আমাদের ডায়াবেটিস প্রবণতা তার দিন বেড়ে যাচ্ছে। বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট আবেদন করে। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেয়। হাইকোর্ট তার রুলে যেসব অটো রাইস মিলে চাল কেটে বা ছেটে মিনিকেট বা নাজির চাল নামে বিক্রি করছে তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে। এ বিষয়ে 4 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চাল কেটে বা ছেটে উৎপাদনের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা বা খাদ্যের পুষ্টিমান নষ্ট হয় কিনা
সেসব বিষয়ে গবেষণা প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে চাল কেটে বা ছেটে পুষ্টিগুণ নষ্ট করে বাজারজাত করা বা বিক্রি করা বন্ধে নির্দেশনা বা গাইডলাইন তৈরি করার কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ প্রসঙ্গে রিট আবেদনকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে জানান, একটা হলো যে সমস্ত ধানই বাংলাদেশে উৎপাদন হয় না কিন্তু তারা সেই নাম দিয়ে বিক্রি করতেছে, ভোক্তা অধিকার আইনে এটা ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আর একটা এসছে সেটি হলো এই যে স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ খাদ্যের যে গুণাগুণ, ভাতের যে রাইসের যে মূল গুণাগুণ যেটা উপরের পাটে থাকে অনেকগুলো জিনিস আর ভিতরে থাকে হলো শুধু শর্করা। তা আমাদের শর্করার সাথে সাথে অন্যান্য জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম এই জিনিসগুলো না থাকলে পরে খাদ্যের গুণাগুণটা থাকে না এবং সেক্ষেত্রে শুধু শর্করা নিয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি, ডায়াবেটিস অন্যান্যগুলো বৃদ্ধি পায়। আজকে আদালতের রুলে 3 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, কৃষি সচিব, বাণিজ্য সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, র্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, রাইস রিসার্চ ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারিকে জবাব দিতে বলা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান